রাত তখন 1টা পেরিয়েছে। বগুড়ার শেরপুরের একটি বাড়িতে 8 বছরের তাসিন পড়ার টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আগামীকাল তার পরীক্ষা। মোমবাতির আলোয় বইয়ের অক্ষরগুলো ঠিকমতো দেখা যাচ্ছিল না। মা তাই মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে পাশে বসেছিলেন। হঠাৎ তাসিন চোখ মেলে বলল, মা, বিদ্যুৎটা কখন আসবে? মা উত্তর দিতে পারলেন না। ঘরের কোণে চার্জ ফুরিয়ে আসা ছোট্ট ফ্যানটি ধীরে ধীরে ঘুরছে। বাইরে অন্ধকার রাস্তায় কয়েকটি কুকুর ডাকছে। পাশের বাড়ি থেকে ভেসে আসছে জেনারেটরের একটানা শব্দ। পুরো মহল্লা ঘুমিয়ে নেই, বিদ্যুতের অপেক্ষায় অন্ধকারের মধ্যে চুপচাপ বসে আছে। সেই রাতেই দেশের লোডশেডিং নতুন রেকর্ড ছুঁয়েছে ৩,৭৫৭ মেগাওয়াট। কোথাও 2 ঘন্টা, কোথাও 5 ঘন্টা, আবার কোনো এলাকায় 10 থেকে 12 ঘন্টাও বিদ্যুৎ ছিল না। তাসিন আবার ঘুমিয়ে পড়ল, কিন্তু তার মায়ের চোখে ঘুম এলো না। কারণ বাংলাদেশের ঘরে ঘরে আলো জ্বালানোর সুইচটা কেবল দেশের কোনো নিয়ন্ত্রণ কক্ষের দেয়ালে নেই। সেই সুইচের একটি বড় অংশ এখন সীমান্তের ওপারে ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎ কেন্দ্রে, আর বাকি অংশ ঝুলছে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের মধ্যে ভাসতে থাকা কয়েকটি এলএনজি টার্মিনালের ওপর। প্রশ্ন হলো, 17 কোটি মানুষের একটি দেশের বিদ্যুৎ ব্যবস্থা এতটা পরনির্ভর হলো কিভাবে? গল্পটি শুরু হয়েছিল 2017 সালে। শেখ হাসিনার সরকারের সঙ্গে ভারতের আদানি পাওয়ারের 25 বছরের একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি হয়। ঝাড়খণ্ডের গোড্ডায় নির্মিত 1600 মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদিত বিদ্যুতের প্রায় পুরোটি বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। কাগজে এটি ছিল একটি বাণিজ্যিক চুক্তি, কিন্তু সময়ের সঙ্গে সেটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার সবচেয়ে স্পর্শকাতর রাজনৈতিক প্রশ্নগুলোর একটিতে পরিণত হয়। 2025 সালে আদানির গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশ রেকর্ড 863 কোটি ইউনিট বিদ্যুৎ নেয়। এটি ছিল দেশের মোট বিদ্যুৎ সরবরাহের প্রায় 8.2%। সব ভারতীয় উৎস মিলিয়ে কোনো কোনো সময় বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহে ভারতের অংশ 15%-এর বেশি হয়ে যায়। সংখ্যাটি দেখতে হয়তো খুব বড় মনে হয় না, কিন্তু জাতীয় গ্রিডে হঠাৎ 8 কিংবা 15% বিদ্যুৎ কমে গেলে সেটি শুধু পরিসংখ্যান থাকে না, সেটি বন্ধ হয়ে যাওয়া কারখানা, অন্ধকার হাসপাতাল, নষ্ট হয়ে যাওয়া হিমাগারের পণ্য এবং পরীক্ষার আগের রাতে তাসিনের নিভে যাওয়া টেবিল ল্যাম্পে পরিণত হয়। 2024 সালে বকেয়া অর্থ নিয়ে বিরোধের মধ্যে আদানি বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ অর্ধেকের বেশি কমিয়ে দিয়েছিল। বাংলাদেশকে দ্রুত অর্থ পরিশোধের ব্যবস্থা করতে হয়েছিল। তখনই পরিষ্কার হয়ে যায়, একটি বিদেশি কোম্পানির পাওনা নিয়ে বিরোধ তৈরি হলে বাংলাদেশের জাতীয় গ্রিডও চাপে পড়ে যেতে পারে। এখানেই বাণিজ্য আর ভূ রাজনীতির সীমারেখা মুছে যায়। কারণ যে দেশের বিদ্যুতের সুইচ অন্য দেশের কোম্পানির হাতে থাকে, সে দেশ কূটনৈতিক দর কষাকষির টেবিলে পুরোপুরি স্বাধীন থাকতে পারে না। আদানির বিদ্যুৎ বাংলাদেশের প্রয়োজন মিটিয়েছে, এটা সত্য। গ্যাসের ঘাটতি এবং তেলভিত্তিক ব্যয়বহুল কেন্দ্রের সময়ে এই বিদ্যুৎ জাতীয় গ্রিডকে বড় ধরনের সহায়তা করেছে। কিন্তু প্রশ্ন উঠেছে বিদ্যুতের দামে এবং চুক্তির শর্তে। বাংলাদেশ সরকারের গঠিত পর্যালোচনা কমিটি বলছে, আদানির চুক্তিতে বিদ্যুতের দাম বেশি এবং প্রক্রিয়াগত ত্রুটি রয়েছে। কমিটির পর্যবেক্ষণে অতিরিক্ত দামের কয়লা এবং ভারতীয় করের বোঝা বাংলাদেশের ওপর চাপানোর বিষয়ও এসেছে। চুক্তির অর্থনৈতিকভাবে ক্ষতিকর ধারাগুলো পুনরায় আলোচনার সুপারিশ করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ শুধু বিদ্যুৎ কিনছে না, এমন একটি চুক্তির দায়ও বহন করছে, যার শর্ত তৈরির সময় দেশের দীর্ঘমেয়াদী জ্বালানি সার্বভৌমত্ব কতটা বিবেচনা করা হয়েছিল সেই প্রশ্ন এখনও অমীমাংসিত। ভারতের আধিপত্য সবসময় সীমান্তে সৈন্য দাঁড় করিয়ে প্রতিষ্ঠিত হয় না, কখনো তা তৈরি হয় বিদ্যুতের তার অসম চুক্তি, বকেয়া বিল এবং বিকল্পহীনতার মধ্য দিয়ে। কাউকে বন্দুক দেখানোর প্রয়োজন নেই, শুধু এমন এক পরিস্থিতি তৈরি করতে হয় যেন সে জানে সম্পর্ক খারাপ হলে তার শহরের আলো কমে যেতে পারে। বাংলাদেশ এখন সেই দুর্বলতার মূল্য বুঝতে শুরু করেছে। কিন্তু একটি চুক্তি বাতিল করলেই সমস্যার সমাধান হবে না। আদানির বিদ্যুৎ বন্ধ করার আগে দেশের নিজের বিকল্প উৎপাদন ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে, নইলে রাজনৈতিক স্বাধীনতার স্লোগান শেষ পর্যন্ত আরও দীর্ঘ লোডশেডিংয়ে গিয়ে থামবে। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের বড় অংশ গ্যাস নির্ভর, অথচ দেশীয় গ্যাস ক্ষেত্রগুলোর উৎপাদন ক্রমেই কমছে। দৈনিক গ্যাসের চাহিদা যেখানে প্রায় 3,800 থেকে 4,000 মিলিয়ন ঘনফুট, সেখানে জাতীয় গ্রিডে সাধারণত পাওয়া যাচ্ছে প্রায় 2,600 মিলিয়ন ঘনফুট। এই ঘাটতি পূরণে বাংলাদেশ আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির দিকে ঝুঁকেছে। মহেশখালীর গভীর সমুদ্রে স্থাপন করা হয়েছে 2টি ভাসমান এলএনজি টার্মিনাল, কিন্তু গত 21 জুলাই একটি টার্মিনালের বৈদ্যুতিক ব্যবস্থায় আগুন লাগলো। কয়েক ঘন্টার মধ্যে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেল। গ্যাসের চাপ কমলো, বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদন কমালো এবং জাতীয় গ্রিডে লোডশেডিং 3000 মেগাওয়াট ছাড়িয়ে গেল। একটি টার্মিনালের কয়েকটি ক্ষতিগ্রস্ত কেবল যেন পুরো দেশের দুর্বলতাকে প্রকাশ করে দিল। সমস্যা শুধু টার্মিনালে নয়, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে কাতার এলএনজি সরবরাহে ফোর্স মেজর ঘোষণা করেছে। হরমুজ প্রণালীর জাহাজ চলাচল অনিশ্চিত, আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বাড়ছে। বাংলাদেশকে আগস্টের একটি কার্গোর জন্য প্রতি MMBTU
$21.55 পর্যন্ত দিতে হচ্ছে। অর্থাৎ আদানির বিদ্যুৎ থেকে বের হতে গেলেও বাংলাদেশ আমদানি করা জ্বালানির আরেকটি ফাঁদে ঢুকে পড়তে পারে। স্বাধীনতার পথ তাই শুধু সরবরাহকারী বদলের মধ্যে নেই, ভারতকে সরিয়ে চীন, আমেরিকা কিংবা মধ্যপ্রাচ্যের উপর সম্পূর্ণ নির্ভর হয়ে পড়াও জ্বালানি সার্বভৌমত্ব নয়। প্রয়োজন একাধিক উৎস, নিজস্ব উৎপাদন এবং এমন অবকাঠামো যেখানে একটি টার্মিনাল বিকল হলে পুরো দেশ অন্ধকারে ডুবে যাবে না। এই জায়গাতেই সামনে আসছে সোনাদিয়া ও মহেশখালী ঘিরে বাংলাদেশের নতুন পরিকল্পনা। সরকার সোনাদিয়ায় চীনের সঙ্গে সরকার টু সরকার কাঠামোয় 2টি নতুন ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিট বা FSRU স্থাপনের সিদ্ধান্তের কথা জানিয়েছে। পাশাপাশি মহেশখালীর কুতুব জমে চীনা সহযোগিতায় আরেকটি FSRU নির্মাণের নীতিগত অনুমোদনের তথ্য সামনে এসেছে। সিঙ্গেল পয়েন্ট মুরিং এলাকায় অতিরিক্ত 1 লাখ টন পরিশোধিত জ্বালানি সংরক্ষণের ব্যবস্থার পরিকল্পনা রয়েছে। পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ একসঙ্গে একাধিক উৎস থেকে LNG গ্রহণ, গ্যাসের রূপান্তর এবং জাতীয় গ্রিডে পাঠানোর সক্ষমতা পাবে। একটি টার্মিনাল বিকল হলেও অন্যগুলো সরবরাহ ধরে রাখতে পারবে। এর সঙ্গে মাতারবাড়ির গভীর সমুদ্রবন্দর, জ্বালানি সংরক্ষণাগার, বিদ্যুৎ কেন্দ্র এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে যুক্ত করলে একটি নতুন জ্বালানি মানচিত্র দেখা যায়। রূপপুরের 2টি ইউনিট পূর্ণ সক্ষমতায় গেলে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা। সমুদ্রে LNG গ্রহণের সক্ষমতা বাড়লে গ্যাস ভিত্তিক কেন্দ্রগুলোকে নিয়মিত চালানো সম্ভব হবে। নবায়নযোগ্য জ্বালানিও ধীরে ধীরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এই সবকিছু একসঙ্গে কাজ করলে আদানি আর বাংলাদেশের জন্য একমাত্র বড় বিকল্প থাকবে না। তখন ঢাকা চাইলে চুক্তির মূল্য ও শর্ত নিয়ে শক্ত অবস্থানে দর কষাকষি করতে পারবে। কারণ আলোচনার টেবিলে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি তিনি নন যিনি সবচেয়ে জোরে কথা বলেন, সবচেয়ে শক্তিশালী তিনি যিনি উঠে চলে যাওয়ার সামর্থ্য রাখেন। তবে এখানে একটি সতর্কতার জায়গাও রয়েছে। ভারতীয় নির্ভরতা থেকে বেরিয়ে যদি বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্দর, টার্মিনাল, ঋণ ও জ্বালানি সরবরাহের বড় অংশ চীনের হাতে চলে যায়, তাহলে শুধু প্রভুর নাম বদলাবে, নির্ভরতার চরিত্র বদলাবে না। সোনাদিয়ার প্রকল্পে অর্থ কোথা থেকে আসবে, ঋণের শর্ত কি হবে, পরিচালনার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে এবং LNG আমদানিতে প্রতিযোগিতা থাকবে কিনা, এসব প্রশ্নের উত্তর এখনও পরিষ্কারভাবে সামনে আসেনি। বাংলাদেশকে তাই ভারত চীন প্রতিযোগিতায় কারো অনুগত শিবিরে ঢুকলে চলবে না। চীনের অর্থ ও প্রযুক্তি নিতে হবে বাংলাদেশের শর্তে। আমেরিকা, জাপান, মধ্যপ্রাচ্য এবং দেশীয় বেসরকারি খাতকেও প্রতিযোগিতার মধ্যে রাখতে হবে। ভারতের আধিপত্যবাদে সবচেয়ে কার্যকর জবাব ভারত বিদ্বেষ নয়, সবচেয়ে কার্যকর জবাব হলো এমন একটি শক্তিশালী বাংলাদেশ তৈরি করা যে বাংলাদেশ কোনো দেশের বিদ্যুৎ বন্ধের হুমকিতে কেঁপে উঠবে না এবং কোনো বিদেশি কোম্পানির বিলের কারণে নিজের জাতীয় নীতি পরিবর্তন করবে না। ভোরের দিকে শেরপুরের সেই বাড়িতে বিদ্যুৎ ফিরে এলো। হঠাৎ ফ্যানটি দ্রুত ঘুরতে শুরু করলো, টেবিলের বাতি জ্বলে উঠল। তাসিনের মা উঠে মোবাইলটি নিভিয়ে দিলেন, তারপর ঘুমন্ত ছেলের বইগুলো গুছিয়ে রাখলেন। তাসিন জানে না বিদ্যুৎটি কোথা থেকে এসেছে, ঝাড়খণ্ডের গোড্ডা থেকে, মহেশখালীর গ্যাসের চলা কোনো কেন্দ্র থেকে, নাকি দেশের কোনো কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। এসব বোঝার বয়স তার হয়নি। সে শুধু জানে সুইচ চাপলে আলো জ্বলার কথা। একটি স্বাধীন দেশের মানুষের প্রত্যাশাও এতটুকুই, নিজেদের ঘরের সুইচ চাপলে আলো জ্বলবে। সেই আলো কারো রাজনৈতিক দয়া, কোনো বিদেশি কোম্পানির পাওনা কিংবা সীমান্তের ওপারের সিদ্ধান্তের কাছে জিম্মি থাকবে না। সোনাদিয়া ও মহেশখালীর সমুদ্রে এখনও নতুন টার্মিনাল তৈরি হয়নি, সেখানে শুধু ঢেউ উঠছে। প্রকল্পগুলো কাগজ থেকে সত্যিকারের অবকাঠামোয় পরিণত হতে সময় লাগবে। ভুল চুক্তি হলে এগুলো নতুন বোঝা হয়ে উঠতে পারে। কিন্তু বঙ্গোপসাগরের অন্ধকার জলরাশির নিচে বাংলাদেশের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার একটি নতুন লড়াই শুরু হয়ে গেছে। এই লড়াইয়ে প্রতিপক্ষ শুধু আদানি কিংবা ভারত নয়, প্রতিপক্ষ হলো নিজেদের অদূরদর্শিতা, দুর্নীতি, ভুল চুক্তি এবং বহু বছর ধরে তৈরি করা বিকল্পহীনতা। বাংলাদেশ কি এবার সেই ভুল ভাঙতে পারবে, নাকি কয়েক বছর পর কোনো আরেকটি অন্ধকার রাতে তাসিন আবার ঘুম থেকে উঠে একই প্রশ্ন করবে, মা বিদ্যুৎটা কখন আসবে? উত্তরটি লেখা হবে সোনাদিয়ার ঢেউয়ে, মহেশখালীর টার্মিনালে এবং ঢাকার বন্ধ দরজার ভেতরে তৈরি হতে থাকা পরবর্তী জ্বালানি চুক্তিতে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, বাংলাদেশের ঘরের সুইচটি শেষ পর্যন্ত বাংলাদেশের হাতেই থাকবে তো?